ভাষার মাস শুরু, বিকেলে ২১শে বইমেলা উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা। বিশ্ব ইজতেমার প্রথম পর্ব চলছে, ইবাদত বন্দেগীতে মশগুল মুসল্লিরা। বারবার মেয়াদ বাড়িয়েও শেষ হচ্ছে না চট্টগ্রাম পানি উন্নয়ন বোর্ডের প্রকল্পগুলো, লুটপাটের অভিযোগ। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১শে সংবাদের সাথে আছি আমি রাজিউর রহমান। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124online। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21TV চ্যানেলে। আজ শুরু হচ্ছে অমর ২১শে বইমেলা। প্রতি বছরের মতো এবারও বাংলা একাডেমির প্রাঙ্গণ এবং সোহরাওয়ার্দী উদ্যানে হবে বাঙালির প্রাণের এই মেলা। বিকেলে উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এরই মধ্যে প্রস্তুত মেলার স্টল ও প্যাভিলিয়নগুলো। জুলাই গণঅভ্যুত্থান, নতুন বাংলাদেশ বিনির্মাণ শিরোনামে এবারের বইমেলা লেখক প্রকাশকদের কাছে কিছুটা ভিন্ন, তাই মেলার মাস জুড়ে থাকবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। বাংলা একাডেমির পক্ষ থেকে জানানো হয়, সবকিছু ঠিক থাকলে বিকেল ৩টায় এবারের বইমেলা উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঘন কুয়াশার কারণে দেশের অন্যতম নৌরুট দৌলতদিয়া পাটুরিয়া ফেরি চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার রাত ১২টা থেকে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করে বিএডব্লিউটিসি কর্তৃপক্ষ। ফেরি বন্ধ থাকায় ঘাটপাড়ে অপেক্ষা করছে বিভিন্ন ধরনের যানবাহন। বিএডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক জানান, শুক্রবার সন্ধ্যা থেকেই কুয়াশার কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। রাত ১২টার পর থেকে কুয়াশার মাত্রা তীব্র আকার ধারণ করে। এতে বিকন বাতি ও মার্কিং পয়েন্ট দেখা না যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়। বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিন চলছে। ফজরের নামাজের পর থেকেই শুরু হয়েছে বয়ানে নিজের মধ্যে দিন প্রতিষ্ঠা করা এবং দিনের বাণী সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার পদ্ধতি এবং বিশ্বের মুসল্লিদের ঐক্যবদ্ধ থাকা সহ নানা বিষয়ে আলোচনা করা হয়। প্রথম পর্বে অংশগ্রহণ করছেন ৪১ জেলা ও ঢাকার একাংশের মুসল্লিরা। এরপর ৩ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি হবে দ্বিতীয় ধাপের ইজতেমা। এ ধাপে অংশ নেবেন ২২ জেলা ও ঢাকার বাকি অংশের মুসল্লিরা। এদিকে ইজতেমা উপলক্ষে মুসল্লিগণ ও যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে মেট্রো রেলের পক্ষ থেকে অতিরিক্ত ৬টি ট্রিপের মাধ্যমে যাত্রী সেবা দেয়া হবে। মুসলিম ভাইয়েরা একত্রিত হয়েছেন ইজতেমার জন্য। এটাকে আলমী ইজতেমা বলা এবং উলামায়ে কেরামের তত্ত্বাবধানে আলমী শুরার ইজতেমা ৩১/১/২ এটা অনুষ্ঠিত হচ্ছে। দিন আমাদের মধ্যে ভালো করে বুঝে আসে, আমরা ইনশাল্লাহ এই জন্য এখানে অবস্থান করছি। Alhamdulillah, I came for the Ijtima of Bangladesh. I heard some bad about Bangladesh before I come here. After I come here, I will see and I hearing everything is better and good. বিগত সরকারের আমলে চট্টগ্রাম অঞ্চলে নদী ভাঙন রোধ, বেড়িবাঁধ নির্মাণ, চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসন সহ অবকাঠামো নির্মাণে বরাদ্দ দেওয়া হয়েছিল ১০,২০০ কোটি টাকা। বছরের পর বছর ধরে নানা অজুহাতে বাড়ানো হয় প্রকল্পের মেয়াদ। এর মাধ্যমে সরকারি অর্থে লুটপাট হচ্ছে বলে মনে করেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস, ক্যামেরায় ছিলেন বিপ্লব মজুমদার। চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে সিডিএর পাশাপাশি বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশনে পানি উন্নয়ন বোর্ডকে ২০১৮ সালে বরাদ্দ দেওয়া হয় ১,৬২০ কোটি টাকা। নানা অজুহাতে প্রকল্পের মেয়াদ বাড়ানোর কারণে প্রকল্প এলাকায় বর্ষা এলেই চরম দুর্ভোগে পড়তে হচ্ছে বাসিন্দাদের। জমি অধিগ্রহণের টাকাও সময়মতো পরিশোধ না করারও অভিযোগ রয়েছে। প্রকল্পের মেয়াদ ছিল ২০২৪ সালের জুন পর্যন্ত, কিন্তু বাস্তবে কাজ হয়েছে মাত্র ৩৪%। একইভাবে পটিয়ার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের আওতায় ২০২১ সালে বরাদ্দ দেওয়া হয় ১,১৫৮ কোটি টাকা। ৪ বছরে কাজ শেষ হয়েছে মাত্র ২৫%। প্রকল্প বাস্তবায়নে ধীরগতির অভিযোগ রয়েছে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের বিরুদ্ধে। পটিয়ার এমপি সাবেক হুইপ শমসুল হক চৌধুরী যে একটা সিন্ডিকেট, ওই সিন্ডিকেটের মধ্যে
পটিয়া পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী থেকে শুরু করে ঠিকাদার থেকে শুরু করে এরা সবাই একটা সিন্ডিকেট করে এদের যোগ সাজসে এদিকে সাগরের লোনাপানি থেকে রক্ষা পেতে স্বেচ্ছাশ্রমে বাঁধ নির্মাণ করার কথা জানান স্থানীয়রা। আর যেসব এলাকায় প্রকল্পের কাজ চলছে তাতে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগ স্থানীয়দের। আমরা বেরিবাজার একদম লোকাল আমাদের বাড়ি, কিন্তু গতদিনেও যে নোনাপানি এখন ঢুকছিল সেই নোনাপানির ভুক্তভোগী আমরা। আর এই বেরিবাজারের ব্যবস্থা জানে বর্তমান সরকারের করে। নির্ধারিত সময়ে প্রকল্প শেষ নেওয়ার কথা স্বীকার করেছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা, তবে অজুহাতের শেষ নেই তাদের। বেড়িবাঁধ নির্মাণটা ল্যান্ড অ্যাকুইজিশনের সাথে জড়িত দেখে বেড়িবাঁধ নির্মাণে আমাদের প্রোগ্রেসটা কম। এগুলোর যখন একটা সাবস্টেন্সিয়াল প্রোগ্রেস হবে তখন হয়তো আমরা বেড়িবাঁধের কাজটা পুরো দমে করতে পারবো। পানি উন্নয়ন বোর্ডের কার্যক্রম নিয়ে ক্ষুব্ধ নাগরিক সমাজ। প্রকল্পের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের দাবি তাদের। পানি উন্নয়ন বোর্ডের কোথায় কি কাজ করছে এটি বার্ষিক একটি প্রতিবেদন প্রতিটি বিভাগে দেওয়ার জন্য আমাদের তথ্য অধিকার আইনের মধ্যে আছে। প্রতি বছর একটি প্রতিবেদন পাবলিকলি তাদের দেওয়া উচিত। বর্ষার আগে প্রকল্প শেষ করার দাবিও তুলেছেন তারা। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। সীমান্ত নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পরস্পরের সম্মতির ভিত্তিতে হওয়া সব চুক্তির প্রতি সম্মান দেখানো হবে, এমনটাই আশা করছে দিল্লি। ফেব্রুয়ারিতে বিজিবি ও বিএসএফ এর মহাপরিচালক পর্যায়ের সম্মেলন সামনে রেখে নিজেদের অবস্থান তুলে ধরেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। শুক্রবার নিয়মিত ব্রিফিংয়ে সব কথা বলেন তিনি। See, the DG level talks between BSF and the border guard Bangladesh are scheduled from February 17th to 20th, 2025, next month in Delhi, during which all border related issues are proposed to be discussed. We expect all mutually agreed MOUs and agreements, I would say, to be honored. These form the basis for structured engagements between India and Bangladesh, in fact, between the border guarding forces of the two countries. নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরও থাকবে। সিরাজগঞ্জের চৌহালিতে বিশ্ববিদ্যালয় সহ 15 শিক্ষা প্রতিষ্ঠান, লেখাপড়া করছে বিদেশি শিক্ষার্থীরাও। আবার আমন্ত্রণ 21 সংবাদ। আজ বিকেল 4টার মধ্যে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। এই সময়ের মধ্যে দাবি মেনে নেওয়া না হলে বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি নামে অবরোধ কর্মসূচি ঘোষণা দিয়েছেন তারা। মেদিয়াসার রিপোর্ট। বিশ্ববিদ্যালয় ঘোষণা সহ 7 দফা দাবিতে বুধবার থেকে আমরণ অনশন শুরু করে তিতুমির কলেজের 5 শিক্ষার্থী। পরে তাদের সাথে যোগ দেন আরও 9 জন। চলতে থাকে সড়ক অবরোধ করে বিক্ষোভ। আর শুক্রবার রাতে সংবাদ সম্মেলনে জানিয়ে দেওয়া হয় নতুন কর্মসূচি। বিকাল 4টার মধ্যে আমরণ অনশনরত শিক্ষার্থীদের 7 দফা দাবি মেনে নিয়ে তিতুমির বিশ্ববিদ্যালয়কে রাষ্ট্রীয় স্বীকৃতি না দেওয়া হলে বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য পালন করা হবে। এটার জন্য দায়ী থাকবে রাষ্ট্রের সেই অকার্যকর প্রশাসন, যারা নিজেরাই জানেন না শিক্ষার্থীদের পালস সম্পর্কে, শিক্ষার্থীদের স্পন্দন শক্তি সম্পর্কে তাদের ধারণা নেই। শুক্রবার রাতে সড়কে নামে হলে থাকা নারী শিক্ষার্থীরাও। এতদিন হয়ে গেছে আমাদের আন্দোলনের, মেনে নেওয়ার কোনো নাম নেই। আমাদের প্রতিবারই মূলা ঝুলিয়ে দিচ্ছে, যার কারণে আমরা বাধ্য হয়ে এক পর্যায়ে আমরা হলের মেয়েরা আসতে বাধ্য হয়েছি। শিক্ষার্থীদের দাবি তাদের আন্দোলন যৌক্তিক। আমরা কতক্ষণ অনশন করব এটা পুরোটাই সরকারের উপর ডিপেন্ড করতেছে। সরকার যদি আমাদেরকে আমাদের দাবি পূরণ করে ঘোষণা দিয়ে দেয় আমাদের বিশ্ববিদ্যালয়, তাহলেই তো আমরা অনশনটা থেকে সরে যাই। আমাদের এই জনদুর্ভোগ যেটা সৃষ্টি হচ্ছে আমাদের কারণে, সেটা থেকে আমরা সরে যাই। ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের প্রশাসনিক কাঠামো ছিল, এটার আন্ডারে 7টা কলেজ ছিল। সো এটা সব কিছু নিয়ন্ত্রণ হতো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। সো এখন আরেকটা কাঠামো তৈরি করতে যাচ্ছে, যেটার আন্ডারে 7টা কলেজ নিয়ন্ত্রণ হবে, যেটা সর্ট অফ হচ্ছে আপনার জাতীয় বিশ্ববিদ্যালয়ের মতো। আমরা মনে করি আমাদের যে বিশ্ববিদ্যালয় হওয়ার জন্য যে অবকাঠামো দরকার সেটা আমাদের আছে। এখন আমরা রাষ্ট্রের কাছে আবেদন জানিয়েছিলাম, তারা একটা কমিটিও করেছিল, ভিজিবিলিটি টেস্ট নামে একটা কমিটি করেছিল। কিন্তু দুঃখের বিষয় সেই ভিজিবিলিটি যে কমিটি সেটা আমাদের
স্পটে আসেনি। রাত 1টার দিকে তিতুমিরের সামনের সড়কের একাংশ খুলে দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। মেহেদি হাসান, 21 টেলিভিশন, ঢাকা। দর্শক, তিতুমির কলেজের সামনে আছেন সহকর্মী মফির রহমান, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মফির, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? আপনি এই মুহূর্তে তিতুমির কলেজের সামনে আছেন, সেখানে অনশনরত শিক্ষার্থীদের শারীরিক অবস্থা কেমন দেখছেন, এবং আজ বিকেল 4টার মধ্যে তারা তাদের দাবি মেনে নেওয়ার যে আলটিমেটাম দিয়েছে সে বিষয়ে কি তথ্য রয়েছে, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। আমি আপনাকে জানাতে চাই যে আমি এখানে রয়েছি, সকাল থেকে রয়েছি এখানে। আমি আপনাকে যদি একটু দেখাতে পারি যে এখানে 6 জন শিক্ষার্থী আসলে আমরণ অনশন করছেন, আর সাবেক শিক্ষার্থী সহ বর্তমান শিক্ষার্থী অনেকেই অনশন করছেন, কিন্তু তারা আমরণ অনশন করছেন না। এখানে কয়েকজন শিক্ষার্থীকে অসুস্থ হয়ে যাওয়ার পর ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। এছাড়া এই তিতুমির বিশ্ববিদ্যালয়ের আন্দোলনটি আসলে 1998 সালে যখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করা হয়, তখন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় দেওয়া হয়, তখন থেকেই তারা আসলে এই আন্দোলনটি করে আসছিলেন। এখনও তাদের এই আন্দোলনটি চলমান, কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় হলেও এখানে তিতুমিরে ইন্টারমিডিয়েট যে শাখা সেটি বন্ধ করে দেওয়া হয়েছে, অনার্স চালু রয়েছে। এখানে তাদের এই দাবিগুলোর প্রেক্ষিতে তারা চাচ্ছে যে যেহেতু সমস্ত তাদের দাবিগুলো মানা হয়েছিল আগে, যে ইন্টারমিডিয়েট বন্ধ করে দেওয়া হয়েছে, বিশ্ববিদ্যালয়ের সমস্ত অবকাঠামোই আছে, সেই ক্ষেত্রে তাদের এটা কেন বিশ্ববিদ্যালয় করা হবে না। তো এই বিষয়ে আমি এখানে একজন বর্তমান শিক্ষার্থীর সাথে কথা বলতে চাই যে আসলে আপনারা আন্দোলনটি কেন করছেন, আমাকে একটু বলবেন প্লিজ। আমরা আন্দোলন করছি আমাদের ঢাকা নর্থের একটা পূর্ণাঙ্গ পাবলিক ক্যাম্পাসের দাবিতে। যে আন্দোলনটা আমরা বিগত 27 বছর ধরে করে আসতেছি। 97 সালেও যখন ইন্টার বাতিল করলো আমাদের কলেজ থেকে, শুধুমাত্র আমাদের ক্যাম্পাসটাকে পূর্ণাঙ্গ একটি ইউনিভার্সিটি করার লক্ষ্যে। পরবর্তীতে বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে বা কোনো না কোনো কারণে এটা পিছিয়ে গিয়েছে। আপনারা কি 7 কলেজের সাথে ছিলেন? 7 কলেজের সময় একটা পর্যায়ে এসে আমাদের অধিভুক্ত করা হয়। একটা পর্যায়ে এসে যখন অধিভুক্ত করা হয় তখন থেকেও আমরা আন্দোলন তখন আমাদের চাঙ্গা ছিল, কিন্তু যেহেতু তৎকালীন একটা সরকারি প্রসেসিং এটা অলরেডি আমাদের ভিতরে আসলে যখন চাপায় দেওয়া, আমাদের মেনে নেওয়া ছাড়া আর কিছুই করা থাকে না। কিন্তু আমরা স্বতন্ত্রের দাবি শুরু থেকেই করছি, এখনও করছি। এখন 7 কলেজ থেকে এখন আপনারা কি অবস্থায় আছেন? 7 কলেজ কিছুদিন আগেই হচ্ছে এই অধিভুক্ত 7 কলেজ আসলে মানে আলাদা করে দেওয়া হয়। সো এখন কিন্তু আমরা এই 7টা কলেজ এটা কিন্তু পুরোপুরি একটি পেন্ডিং অবস্থায় আছে, তাদের কোনো কমিউনিটি নেই, তাদের কোনো কিছুই নেই। অথচ আমরা যখন প্রথম 5 জুলাইয়ের বিপ্লবের পরে যখন আমরা প্রথম আমাদের অবস্থান জানাই দিই, তখন আসলে আমরা কিন্তু ঐতিহাসিক বারাসাত ব্যারিকেডের মাধ্যমে আমরা কিন্তু স্বতন্ত্র এবং পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের দাবি রাজপথে করি। তখন কিন্তু সরকার আমাদের দিকে খুবই আন্তরিকতার দৃষ্টিতে ব্যাপারটা দেখেন এবং আমাদেরকে সাধুবাদ জানায়। পরবর্তীতে তারা বিভিন্ন স্টেপও আসলে আমরা দেখছি এখানে 6 জন আমরণ অনশন করছেন। হ্যাঁ, এই 6 জন আমরণ অনশন করছেন। এটা কিছুদিন আগে যখন ঢাকা ইউনিভার্সিটির সাথে ঢাকা কলেজ বা বাকি 6 কলেজে যাতে একটা সাংঘর্ষিক ব্যাপার হয়, তখন প্রশাসন আরও ব্যাপারটা নিয়ে নড়ে চড়ে বসে। তখন আসলে কর্তৃপক্ষ, আমরা এটা কোনোভাবে জানতে পারি, কর্তৃপক্ষ 7 কলেজ নিয়ে একটা চিন্তাভাবনা করতেছেন। আর তখনই আমাদের এই কলেজের যারা আসলে ছিলেন, মানে তিতুমির ঐক্যের যারা ছিলেন, তারা আসলে এই আমরণ অনশন কর্মসূচিটা বেছে নেন। আচ্ছা, আমরা বুঝতে পেরেছি। রাজু, এটা উনি যেটি বলছিলেন যে আজকে তারা আসলে এখন পর্যন্ত দাবি আদায় না হওয়া পর্যন্ত আসলে আন্দোলন এটি চলবে, এবং আমি আপনাকে একটু আগে যেটি দেখালাম যে 6 জন শিক্ষার্থী তারা আসলে আমরণ অনশনে রয়েছেন এবং দাবি না আদায় হওয়া পর্যন্ত তারা আমরণ অনশনে থাকবেন। বারাসাত ব্যারিকেড যেটি তারা ঘোষণা করেছেন সেই আন্দোলনটিও চলবে। আজকে এটি বিকেল 4টার মধ্যে যদি কোনো ডিক্লারেশন না আসে তখন আন্দোলন আরও জোরদার করবে বলে তারা আমাদেরকে জানিয়েছে। ধন্যবাদ মফির, ধন্যবাদ আপনাকে। দর্শক, তিতুমির কলেজের সামনে সহকর্মী মফির রহমান ছিলেন এবং সেখানকার অনশনরত শিক্ষার্থীদের সার্বিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানছিলেন। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। এক সময়ের অনগ্রসর সিরাজগঞ্জের চৌহালির এনায়েতপুর এখন শিক্ষা বিস্তারে দেশের অনন্য গ্রাম।
গ্রামটিতে প্রাথমিক স্কুল থেকে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ সহ 15টি বিদ্যাপীঠে পড়ালেখা করছে 10,000-এর বেশি শিক্ষার্থী। এসব প্রতিষ্ঠানে আছে বিদেশি শিক্ষার্থীরাও। সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন মির্জার তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সিরাজগঞ্জের এনায়েতপুরের সন্তান সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা ডাক্তার আমজাদ হোসেন নিজ গ্রামে তার শ্বশুরের নামে গড়ে তোলেন খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল, বিশ্ববিদ্যালয়, নার্সিং কলেজ, ইংলিশ মিডিয়াম স্কুল ও কলেজ। বিশ্বমানের আধুনিক চিকিৎসা সেবা ও শিক্ষা বিস্তারে এসব প্রতিষ্ঠান বিশেষ ভূমিকা রাখছে। স্বল্প খরচে বিশ্বমানের উচ্চশিক্ষার সুযোগ পেয়ে সন্তুষ্ট দেশ বিদেশের শিক্ষার্থীরা। 3.5 থেকে 4 লক্ষ টাকার মধ্যে আমার শিক্ষাকালীন সময়টা আমি শেষ করতে পারছি। আমার এখানে ভর্তি হওয়ার সবথেকে বড় বিষয় ছিল হচ্ছে সিকিউরিটি। আমাদের জন্য এখানে যে ফ্যাসিলিটিসগুলো আছে ও সবই টপ ক্লাস। মানবিকতার অনন্য নিদর্শন ও জ্ঞান চর্চা বিকাশে প্রতিষ্ঠানগুলো এখন দৃষ্টান্ত, বিশ্ব দরবারে প্রশংসিত বলে জানান প্রতিষ্ঠান প্রধানরা। এই বিশ্ববিদ্যালয়কে ঘিরে, এই মেডিকেল কলেজকে ঘিরে জ্ঞান চর্চা পৃথিবী জুড়ে এখানে সেমিনার, সিম্পোজিয়াম ইত্যাদি এখানে করা হয়। এক কথায় বলতে গেলে এটা একটা শিক্ষার হাব। পর্যায়ক্রমে আমাদের এখানে সুনামের সঙ্গে লেখাপড়া হয় এবং দেশি এবং বিদেশি স্টুডেন্ট সহ এখন প্রতি বছর 100 জন ছাত্রছাত্রী এখানে ভর্তি হয়। এদিকে গ্রামটিতে ঐতিহ্যবাহী এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় এবং ডাক্তার এম আমজাদ হোসেনের গড়া 5টি শিক্ষা প্রতিষ্ঠান সহ স্থানীয় সমাজসেবীদের উদ্যোগে গড়ে উঠেছে আরও বেশ কয়েকটি শিক্ষালয়। এনায়েতপুরের এই পূর্ণভূমির মতো শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক গ্রাম আমার জানা মতে আর বাংলাদেশের কোনো পল্লী অঞ্চলে আছে কিনা আমার জানা নাই। শিক্ষা নগরী হিসাবে সরকার যেন স্বীকৃতি দেয়, এখান থেকে পড়াশোনা করে ডাক্তার, ইঞ্জিনিয়ার হচ্ছে, এটা আমরা এনায়েতপুরবাসী আনন্দের সাথে গ্রহণ করি। এটা নিয়ে আমাদের খুবই গর্ববোধ করি। আমরা মনে করি যে এরকম শিক্ষার প্রতি এত ক্ষুদ্র গ্রামে বাংলাদেশ আছে কিনা সন্দেহ আর কি। শিক্ষার আলো ছড়ানো গ্রামটি নিয়ে গর্বিত এলাকাবাসীও। বনুশ্রী ডলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এবার আভিভা ফিন্যান্স লিমিটেড বাণিজ্য সংবাদ। জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণ করেছে সরকার। প্রতি লিটারে দাম বাড়ানো হয়েছে 1 টাকা। জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে জ্বালানি তেলের দাম নির্ধারণে ফেব্রুয়ারি মাসের জন্য লিটার প্রতি 1 টাকা বাড়ানো হয়েছে। এর মধ্যে ডিজেল ও কেরোসিনের দাম লিটার প্রতি 104 টাকা থেকে 105 টাকা, অক্টেন 126 ও পেট্রোল 122 টাকায় পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন নির্ধারিত দাম শুক্রবার রাত 12টা থেকে কার্যকর হয়েছে। এর আগে 31 ডিসেম্বর ডিজেল ও কেরোসিনের দাম লিটারে 1 টাকা কমানো হয়েছিল। শেষ করছে 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। ভাষার মাস শুরু, বিকেলে 21 বইমেলা উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা। বিশ্ব ইজতেমার প্রথম পর্ব চলছে, ইবাদত বন্দিগিতে মশগুল মুসল্লিরা। বারবার মেয়াদ বাড়িয়েও শেষ হচ্ছে না চট্টগ্রাম পানি উন্নয়ন বোর্ডের প্রকল্পগুলো, লুটপাটের অভিযোগ। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21tv চ্যানেল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে থাকুন।